ডাক্তারের সাথে প্রেম করার মুখ্য উদ্দেশ্য নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম কলেজ ফাঁকি দিয়ে। রোজকার মতোই কলেজ ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিলাম। এর মধ্যে এক ফ্রেন্ড বলে উঠল, হসপিটালে অনেক ইয়াং ডাক্তার যোগ করেছেন, তাদের কাউকে পটাতে পারলে 1000 টাকা দিবে। টাকা বিষয় ছিল না, বাজিটা জিতার বিষয় ছিল। আমি কেন জানি হুট করে বলে উঠলাম, ইহা কোনো ব্যাপারই না। আমার বাণী শুনে আমার বন্ধুমহল বলে উঠল, দেখা যাবে কত দূর পারিস। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, আমার দ্বারা অসম্ভব কিছু না। বয়স তখন 16, সবেমাত্র এসএসসি পাশ করে ইন্টারে উঠেছিলাম। বয়সও বেশি কাঁচা। কাঁচা বয়সে এমন অদ্ভুত স্টেপ নেওয়ার কোনো ব্যাপারই ছিল না। সেই দিনে ফয়সালা হলো, আমি হসপিটালের যে কোনো একটা ইয়াং ডাক্তারের সাথে 1 মাস প্রেম করব। তার বিনিময়ে বাজির 1000 টাকা আমার খাতায় যোগ হবে। সব ফয়সালা শেষে সেই দিনই কলেজ ফাঁকি দিয়ে দেওয়াল টপকে 3জন বান্ধবী বের হয়ে আসলাম। কলেজ ছুটি হবে বিকাল 4টায়, এখন বাজে 12টা। 2টার পর হসপিটালে গেলে ডাক্তার থাকবে না, কারণ ওই সময় সব ডাক্তাররা নিজের চেম্বারে বসে, তখন দেখাতে গেলে টাকা লাগবে। তাই কলেজ ফাঁকি দিয়ে হসপিটালে পৌঁছালাম। বেলা বাজে 12টা 30। হসপিটালে গিজ গিজ করছে রুগীতে। টিকিট কাউন্টারে গিয়ে 5 টাকা খরচ করে একটা টিকিট নিলাম। 5 নম্বরের চেম্বারে টিকিট দিয়েছে। ভাবতে লাগলাম কেমন ডাক্তার হবে কে জানে, মেয়ে ডাক্তারও তো হতে পারে। মেয়ে ডাক্তার হলে আবার টিকিট চেঞ্জ করার প্যারা। সব মিলিয়ে বেশ দুটানা নিয়ে 3জন চেম্বারের কাছে গেলাম। হালকা উকি দিয়ে দেখলাম একজন অল্প বয়স্ক বাচ্চা ছেলে রুগী দেখছে। বাচ্চা বললাম এর জন্যই যে ওনাকে দেখতে বাচ্চার মতোই লাগতেছে। মনে মনে হালকা ভালো লাগাও তৈরি হলো, তবে মুখে প্রকাশ করলাম না। ভাবশীলভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে লাগলাম, ওনার যদি গার্লফ্রেন্ড অথবা বউ থাকে তাহলে নিহত সমস্যার সৃষ্টি হবে। পরবর্তী অবলম্বনের জন্য 5 টাকা খরচ করে আরেকটা টিকিট কাটতে হবে। তার উপর একটা ভালো লাগা কাজ করছিল বসে থাকা এই ডাক্তার মহাশয়ের ওপর। তাই মনে মনে দোয়া করতেছিলাম, তাহার যেন কোনো গার্লফ্রেন্ড বা বিবাহিত বউ না থাকে। চুপিসারে এসব ভাবতে ভাবতে বান্ধবী মিহি আমাকে ধাক্কা দিয়ে বলল, সিথি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালের দিকে তাকিয়ে কি বিড়বিড় করছিস? মিহির কথায় ভাবনার দেওয়ালে পড়ার মনটাকে বাস্তবে ফিরিয়ে আনলাম। আমার পুরো নাম সিন্ধিয়া হলেও বন্ধুমহল সবাই সিথি ডাকে। সাথে 2জন বান্ধবীও এসেছে, তারা হলো মিহি আর কবিতা। আমি ভাবনার ঘর থেকে বের হতেই মিহির দিকে তাকিয়ে বললাম, কিছু না, চেম্বারে ঢুক। চেম্বারে ঢুকতেই ডাক্তারের হাতে টিকিট দিয়ে বসে পড়লাম এক কোণে। উপজেলাগুলোতে সাধারণ ডাক্তারদের চেম্বারে ঢুকতেই টিকিট দিয়ে সেখানে বসতে হয়। বরাবরই চটপটে স্বভাবের হয় মিহি আর কবিতার সাথে কথা বলতে বলতে অট্টহাসি দিচ্ছিলাম। এর মধ্যেই ডাক্তার মহাশয় আমার দিকে তাকিয়ে বললেন, এই যে আস্তে, এত জোরে হাসলে তো রোগী দেখায় মনোযোগ দিতে পারবো না, একটু আস্তে হাসুন। বাকি রোগীদের সমস্যা হচ্ছে, দিলে চোট লাগলো মনে হলো, প্রাণটা বেরিয়ে যাওয়ার উপক্রম। ভীতু চোখে তাকিয়ে মুচকি হাসি দিলাম। তিনিও হালকা হাসলেন। এই হাসি রেখা মনের গহীনে অদ্ভুতভাবে বিচরণ করছিল। তার দিকে চেয়ে থাকতেই যেন বেশ স্বচ্ছবোধ অনুভব করলাম। যতই তাকিয়েছিলাম নিষ্পলক ফেলে, ততই মনে হচ্ছে আরো বেশি এলোমেলো হয়ে যাচ্ছে সব। প্রেম বুঝি হয়েই গেল। বিড়বিড় করে পাশের দুটাকে বলতে লাগলাম, প্রেম হয়ে যাবে রে। যে হাসি দিয়েছে মনে হয় না প্রেম আটকে যাবে। পাশের দুটো আমার অস্থিরতা দেখে বলল, কি রে, তুই কি ঠিক আছিস? জীবনেও তো কোনো ছেলের প্রতি এত আগ্রহীতে দেখালি না, আজকে এত আগ্রহী নিয়ে কথা বলছিস যে? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ধুর, বাজি জিততে হবে না তাই। আমার মতো মেয়ের জীবনে প্রেম শব্দ নেই। প্রেমে অ্যালার্জি আছে আমার। এর মধ্যে চেম্বারটা বেশ ফাঁকা লাগছে, কোনো রোগী নেই আমরা 3জন বান্ধবী ছাড়া। নিস্তব্ধ এই চেম্বারে একপাশে জানালা দিয়ে যেন হালকা বাতাস ধুয়ে আসলো। বাতাসের যে চাপটায় কপাল জুড়ে পড়ে থাকা চুলগুলো অবাধে উঠতে লাগলো, নড়চড়ে উঠল শরীর। সে সাথে মনের ভিতর যেন কুহুর ডাক দিয়ে আসতে অনুভূতি হলো। ডাক আসলো সিথিকে, এইদিকে আসুন। আমি নামটা শুনেই বসা থেকে উঠে দাঁড়ালাম, হাত পা যেন অসাড় হয়ে গেল। মৃদু সুরে বললাম, আমি। উনি পাশের চেয়ারটায় ইশারা করে বসতে বললেন। আমি পাশের চেয়ারে টেনে আস্তে করে বসলাম। মিহি আর কবিতা আগের জায়গাতেই বসে রইল। আমাকে জিজ্ঞাসা করা হলো, রুগী কি? আমি এক নাগারে যতগুলো রোগ ছিল সব বলে দিলাম। উনি ভ্যাবাচিকা খেয়ে আমার দিকে তাকালেন। মনে হচ্ছিল এই প্রথম রুগী নিয়ে সুস্থভাবে কথা বলা কোনো মেয়ে দেখছেন। আস্তে করে আমাকে বললেন, আপনি একটু ধীরে কথা বলুন, রুগীর বিবরণগুলো ধীরে বলুন। এত দ্রুত বললে
বললে বুঝবো কি করে? ওনার কথায় বেশ জড়তা লক্ষ্য করছিলাম। মনে মনে ভাবছিলাম তুল 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 না তো। হাজিবাজি অনেক কিছু ভেবে আনমনে বলে উঠলাম, আপনার নম্বরটা কি দেওয়া যাবে? মানে আমি চাচ্ছিলাম আপনাকে কল দিয়ে সবগুলা বলবো। এক এক সময় এক এক সমস্যা হয়, তাই তো যখন যেটা হলো তখনই বললাম। উনি আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে গজগজ করে টিকিটের পিছনের দিকে নাম্বারটা লিখে দিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এখানে নম্বর আছে, মাথা ঠান্ডা করে কল দিয়েন। আর রিক্সি 7-এর বাচ্চাদের এত অস্থিরতা হওয়া ঠিক না। আমি ওনার কথা শুনে জ্বলে উঠলাম। রাগটা পাহাড় সমান হলো। রাগে ফেটে গিয়ে বললাম, আমি কলেজে পড়ি। উনি আমার দিকে মৃদু হেসে বললেন, বাচ্চা বাচ্চা লাগে, স্বভাবত বাচ্চা টাইপের, চেহারাও সেম। কথা শুনে বেশ রাগ নিয়ে অভিমানী গলায় জবাব দিলাম, আপনাকে দেখেও মনে হয় কলেজে পড়েন। প্রথম ভেবেছিলাম ডক্টরের কম্পাউন্ডার, কিন্তু রোগী দেখতেছিলেন তখন নিশ্চিত হলাম আপনিই ডাক্তার। যাই হোক, আমি কলেজে পড়ি, যথেষ্ট বড় এবং ম্যাচিওর। তিনি আমার কথা শুনে মাথা নাড়লেন। কোনো রূপ রাগের প্রতিফলন ওনার মুখে চোরক্ষ হলো না। হালকা হাসি দিয়ে একটা মায়াবী প্রতিচ্ছবি মুখ ভেসে উঠল। মৃদু সুরে জবাবে আসলো, আচ্ছা ঠিক আছে, আমার ভুল, আমি অস্বীকার করলাম। কিসে পড়েন? ইন্টার ফার্স্ট ইয়ারে। কোন গ্রুপ? সায়েন্স। খুব ভালো। আমার ছোট্ট বোনও আপনার সাথেই পড়ে, ওকে আমি কোলে নিয়ে বড় করেছি। কথাটা শুনে মনে মনে ভাবতে লাগলাম, এ কি আমাকে তার ছোট্ট বোন বানিয়ে দিবে নাকি? বেশ সাহস করে বলে উঠলাম, আপনার বয়স কত? উত্তর আসলো, 28। তার মানে এই মহাশয় আমার 12 বছরের, অথবা তাকে দেখে মনে হচ্ছে কত ইয়াং। এটা কি তার শারীরিক ত্রুটি নাকি আমার চোখে বৃদ্ধ ত্রুটি? কারণ একজন বয়স বেশি লোককে আমার কাছে বেশ ইয়াং লাগতেছে। যাই হোক, আমি গালটা ভার করে বললাম, আমি আপনার ছোট্ট বোন না, আমার সাথে আপনার পরিচয় আজকেই। তিনি আরেকটু হাসলেন। আমার হাতটা ধরতে নিলেই আমি হাত পিছনের দিকে নিয়ে বিষণ্ণ দৃষ্টিতে তাকালাম। উনি আমার বিষণ্ণ কাটিয়ে তোলার জন্য বললেন, প্রেশার মাপবো। এসেছেন যখন একটু দায়িত্ব পালন করি, আর এখন রোগীও নেই আপনি ছাড়া, সুতরাং হাত দিন, প্রেশার মেপে 5 টাকা উসুল করে দেই। আমি আমটা আমটা করে হাতটা বাড়ালাম। প্রেশারটা মাপার জন্য হাতটা স্পর্শ করতেই কেমন জানি শিহরণ লাগছিল। ওপরে ফ্যান চললেও আমি রীতিমতো ঘামতে লাগলাম। বুকটা ধকবুক করছিল, হাতটা হালকা কাঁপছিল। আমার অস্থিরতা টের পেয়ে উনি হাতটা ছেড়ে দিলেন। সূক্ষ্ম চোখে ছোট্ট একটা নিঃশব্দ নিলেন। মনে হচ্ছিল কোনো যুদ্ধের ক্ষেত্রে আমি নেমে গিয়েছিলাম। তরোয়াল বা তরবারি নিয়ে কোনো যুদ্ধ নয়, এই যুদ্ধের ক্ষেত্রটা ছিল আবেগের তুলম ভর্ষ থেকে একটি হাফ ছাড়া বাঁচার যুদ্ধ। তেমন কিছু না বলেই মুচকি হেসে বিদায় নিয়ে বাসায় আসলাম। আসার পর থেকেই মনে খসখস করতেছে ওনাকে কল দেওয়ার জন্য, তবুও দিলাম না, সাহস হচ্ছিল না বলা চললে। একটা মেসেজ দিলাম, আপনি অনেক কিউট, বললে ভুল, সরি। সারাদিন অপেক্ষা করলাম, কোনো রিপ্লাই আসলো না। কল দিয়ে কথা বলতেও বেশ দ্বিধা কাজ করছিল। রাত তখন 12টা। এইদিকে বাজি জিততে হবে, ওইদিকে কল দিতেও দ্বিধা কাজ করছে। বেশ দুতানা নিয়ে কল দিলাম। কল দিতেই গজ গজ করে বলে উঠলাম, আপনার সাথে আমার কথা আছে, একটু একটু কি কথা বলা যাবে? কে আপনি? আমি তো এখন ইমার্জেন্সিতে। আপনি তাহলে কাজ সারুন, জীবন মরণের ব্যাপার, কথা না বললে হবে না। উনি চিন্তিত গলায় উত্তর দিলেন, কাজ সেরে কল দিচ্ছি। কলটা কেটে গেল। 25 মিনিট পার হয়ে গেল, এখনো কল আসলো না। হয়তো মহাশয় বেশি ব্যস্ত, না হয় আমার কথাটা তার কানে ঢুকে নেই। বেশ বিরক্ত নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। এর মধ্যেই কলটা বেজে উঠল। আমি কলটা ধরতেই ওপাশ থেকে উনি যা বলে উঠলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। শান্ত শীতল মনে কথাগুলো শুনে ক্রমে আবেগের তুমুল বর্ষণ নেমে আসলো। সে বর্ষণে শিলানুরির মতো কিছু একটা বুকের বাপাসটায় বারবার হানা দিচ্ছিল। হার্টবিট একটু দ্রুত গতিতে উঠানামা করছিল। শুনছি মেডিকেল সায়েন্সে হুট করে দ্রুত গতিতে হার্টবিট বেড়ে যাওয়াকে পলিটিশিয়ান বলে। আবার সিরিয়ালগুলোতে উঠানামার ব্যাপারটা বেশ ফোকাস করে ভেগে ভেগে পর্যবেক্ষণ করে দেখানো হয়। আপাতত সেসব ভাবনার মনোযোগ না দিয়ে ওনার কথায় মনোযোগ দিলাম। আপনি কি সে মেয়ে যে আজকে দুপুরে আমার চেম্বারে এসেছিলেন? নীলবর্ণী চোখের কাজল কালো, চোখের টানা দেওয়া, সে রেখার শেষ কোণে নদীর বাঁকা নিয়েছে ঢেউয়ের বিস্তারিত ঘটিয়ে। চুলগুলো অবধি বড় হাঁটু পার করেছে। সামনে কিছু চুল যেন বাতাসে শিহরণ মুক্ত আকাশে ডানা মেলছিল। ফর্সা রোগা পাতলা কালো সাদা বর্ণের একটা জামা পরেছিলেন। কপালে এক পাশে কালা দাগ ছিল, হয়তো ছোট্টবেলায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। কানের পাশে উঁচু হয়ে একটি ব্রণ হয়ে লাল হয়ে আছে। কথার পৃষ্ঠে কথা বলে যাচ্ছিলেন। ব্রণের কথাটা বলতে আমি হাত দিলাম কানের পাশে। সত্যি তো একটা ব্রণ রয়েছে, উঁচু বিস্তার লাভ করেছে, অনেকটাই নেতানু লালের রগায় শাখা বিস্তারিত করে একটু উঁচু বাঁকো নেওয়ার মতো। ডাক্তার মহাশয় আমাকে এত লক্ষ্য করেছেন সেটা সত্যি ধারণার বাহিরে
লেগেছিল আমার। মনে হচ্ছিল কল্পনিত কোনো রাজকুমার আমার রূপের বর্ণনা দিচ্ছে। সৌন্দর্য না থাকা সত্ত্বেও যেন সৌন্দর্য ফুটিয়ে উঠেছে বহুগুণে। তারপর ওনার কথাগুলো অনেকটাই বাংলা সাহিত্যের কবির মতো মনে হচ্ছিল। ভিতরে ভিতরে আনন্দের ফিনিক বেড়ে যাচ্ছিল। এত আবেগে বিস্ফোরণ কেন হচ্ছে? বুকটা কেন কথাগুলো শুনে ধুকপুক করছে? কেন বা নিঃশব্দ দীর্ঘশ্বাস হচ্ছে? নিজেকে সামলানোর দরকার। সমস্ত চেষ্টা শক্তির উত্তাপ সমাবেশে নিজেকে সামলিয়ে নিলাম, কিন্তু তাহাকেও তো বোঝানো যাবে না এটা আমি। তাই কিছুক্ষণ তীব্র গলায় বলে উঠলাম, আপনি থামুন, আমি সিথি না, আমি ওর বান্ধবী মিহি। আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল, তাই সে নাম্বারটা নিয়ে সাহায্য করছিল। আপনি এতক্ষণে যা বর্ণনা দিয়েছেন সে তো সিথি। নিজের পরিচয়টা মূলত গোপন করেছিলাম ডক্টর মহাশয়ের নিকট থেকে, আমার প্রতি জমে থাকা আবেগের বিস্ফোরণ জানতে। তিনি এবার গলাটা নরম করে ফেললেন। হয়তো তার মুখটা লজ্জিত মাখা লাল হয়ে আছে, অথবা মুখের অবয়নস্থতা ফুটে উঠেছে। কণ্ঠটা বেশ নরম করে বললেন, দুঃখিত, আমি বুঝতে পারিনি। সে তো নম্বর নিয়েছিল। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল আমাকে কল দিবে। আমিও মনে মনে অপেক্ষা করছিলাম সে যেন কল দেয়। আপনার কণ্ঠটাও সিথির মতোই, তাই গুলিয়ে ফেলেছিলাম। বলুন কি বলবেন? আমার সাথে প্রেম করতে হবে 1 মাস। তিনি বেশ জোরাজুরিতেই জবাব দিলেন, মানে খুব সোজা, আমার সাথে 1 মাস প্রেম করবেন। শুধু আমার বন্ধু মহলের সামনে বুঝাবেন আমরা প্রেম করছি, আপনি আমাকে পছন্দ করেন। আপনি কি মাথার ছুটে গিয়েছে নাকি? কল দিয়ে কি সব আজে বাজে কথা বলছেন? আরে শুনুন না, আপনার কোনো কথাই আমি শুনবো না। ফোন রাখুন। আর বিরক্ত করবেন না। আপনার ফ্রেন্ড সিথি যে বিনা অনুমতিতে আপনাকে আমার নাম্বারটা দিবে বুঝতে পারিনি। ভারী বেয়াদবি করেছে সে। আমার সামনে আমাকেই বিয়াদবি বলা হচ্ছে। রেগে গেলাম বেশ। রাগটা চটে যেতেই বলে উঠলাম, আমি বিয়াদবি করেছি, ভালো করেছি। ঠিকই তো আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আমার সর্ব পর্যবেক্ষণ করেছেন। মেয়েদের দিকে এভাবে তাকাতে লজ্জা লাগে না? অপর পাশ থেকে একটা হাসির শব্দ আসলো। মৃদু কণ্ঠে উচ্চারিত হলো কয়েকটি শব্দ। সিধি একটু ঠান্ডা হন। আমি এবার চুপ হয়ে বোকা বনে গেলাম। নিজের পরিচয়টা কত অবলম্বন দিয়ে দিলাম। হালকা গলায় বললাম, আপনি তো রাগালেন। আমি রাগিনি, আমি বুঝতে পেরেছিলাম এইটাই আপনি, তাই এমনটা বলেছি। বয়সে বেশ ছোট আপনি, কিভাবে কথা বললে আপনার মুখ থেকে সত্যি বের হবে সেটা আমি জানি। আর ড্যাব ড্যাব করে তাকিয়ে আর চোখে তাকিয়েছে। কাউকে মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না। রোগী দেখতে হলে তার সবকিছু ভালো করে দেখতে হয়। আমার বুকের ভিতর উত্তল সাগরের ঢেউ খেলে গেল। মনে হচ্ছিল ঢেউগুলো জলস্থরের ন্যায় আছড়ে পড়েছে। এমন তো কখনোই হয়নি। আমি ওনার কথায় বিরক্তি কেন হচ্ছি না? নীরব থেকে কি বলবে বুঝতে পারছিলাম না। মনের অজান্তেই বলে ফেললাম, প্রেম করবেন 1 মাস? বাজি ধরেছি। বলেছিলাম হসপিটালের যে কোনো ডক্টরকে পটিয়ে 1 মাস প্রেম করব। বিনিময়ে আমার হাতে 1000 টাকা আসবে। টাকাটা মুখ্য বিষয় না। আমি কখনোই বাজিতে হারিনি। আমাকে জিততেই হবে। ফেক প্রেম করলেও হবে। GF থাকলে করার দরকার নেই, বউ থাকলেও দরকার নেই। সিঙ্গেল থাকলে একটু সাহায্য করুন, অভিনয় করলেই হবে। আচ্ছা, আপনি সিঙ্গেল তো? আজকের পার্টি এ পর্যন্ত শেষ হয়ে গেল। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই বলবেন, তাহলে কন্টিনিউ করব। আর যদি ভালো না লাগে তাও বলবেন, তো আর দিব না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।